বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান। তো ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ। তো সংবেদী অঙ্গের এটা কিন্তু আমার পঞ্চম পর্বের ক্লাস। যদি 1 থেকে 4 নাম্বার পর্ব দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এই পঞ্চম পর্বে আলোচনা করা হবে কিন্তু অনুশীলনী। তো অনুশীলনী প্রথমে কি আছে? শূন্যস্থান পূরণ করো। তো আমরা শূন্যস্থান পূরণ করে দেখে আসি। তো 1 ড্যাশ ভেতর দিয়ে আলো প্রবেশ করে। তো এখানে হবে কি কর্নিয়ার ভিতর দিয়ে আলো প্রবেশ করে। তো 2 ড্যাশ মধ্যে 3টি ক্ষুদ্র অস্থি থাকে। তো কোথায়? মধ্যকর্ণের ভিতরে 3টি ক্ষুদ্র অস্থি থাকে, এখানে হবে কি মধ্যকর্ণ। এরপর হলো ড্যাশ বহিকর্ণের শেষ অংশ। তো এখানে হবে কর্ণপটহ বহিকর্ণের শেষ অংশ। আর জিহ্বার 7 ড্যাশ থাকে। তো জিহ্বায় কি থাকে? 7 কোরক থাকে। তো এখান থেকে চাইলে তোমরা উত্তরগুলো লিখে নিতে পারো। এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 1 জিহ্বাকে 7 ইন্দ্রিয় বলা হয় কেন? এটা আমরা প্রত্যেকেই জানি জিহ্বাকে কেন 7 ইন্দ্রিয় বলা হয়, কারণ জিহ্বা স্বাদ গ্রহণ করতে পারে এই জন্য। জিহ্বায় বিভিন্ন স্বাদ গ্রহণের জন্য 7 কোরক থাকে। এগুলো সামনে, পেছনে, পাশে অবস্থান করে। তো মধ্যবর্তী অংশে কিন্তু নাই 7 কোরক। আমরা জিহ্বার অগ্রভাগ দিয়ে মিষ্টি ও নোনতা, পাশের অংশ দিয়ে লবণ ও টক স্বাদ এবং পেছনের অংশ দিয়ে তিতা বা তিক্ত স্বাদ অনুভব করে থাকি। বিভিন্ন ধরনের স্বাদ বুঝতে পারে বলে জিহ্বাকে 7 ইন্দ্রিয় বলা হয়। তাহলে জিহ্বা বিভিন্ন ধরনের স্বাদ অনুভব করতে পারে বিদায় জিহ্বাকে 7 ইন্দ্রিয় বলা হয়। তো তোমরা এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য জিহ্বাটার চিত্র অঙ্কন করে চিহ্নিতকরণ করলেই সহজে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা। তো প্রশ্ন 2 মধ্যকর্ণ কিভাবে শ্রবণে সহায়তা করে? শ্রবণে বলতে শুনতে সহায়তা করে কিভাবে আমাদের মধ্যকর্ণ। তো উত্তর, মধ্যকর্ণ একটি বায়ুপূর্ণ থলি যার মধ্যে 3টি ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে, এটা আমরা জানি। অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তঃকর্ণে পৌঁছায়। এই যে মধ্যকর্ণে যে 3টা অস্থি আছে, মেলিয়াস, ইনকাস এবং স্টেফিস, এর মাধ্যমে কিন্তু শব্দটা অন্তঃকর্ণে পৌঁছায়। এভাবে মধ্যকর্ণ শ্রবণে সহায়তা করে। তো প্রশ্ন 3 চোখের রেটিনার কাজ কি? তো চোখের রেটিনার কাজ হলো চক্ষুগুলোকে আলোকরশ্মি প্রবেশ করতে সাহায্য করা, এটা রেটিনার 1 নাম্বার কাজ। 2 চক্ষুগুলোকে পুষ্টি সরবরাহ করা, চক্ষুগুলোকে আকার বজায় রাখা। তাহলে কি আমরা রেটিনার 3টা কাজ জানলাম কি? চক্ষুগুলোকে আলোকরশ্মি প্রবেশে সহায়তা করা, পুষ্টি সরবরাহ করা এবং চক্ষুগুলোকে আকার বজায় রাখা। এরপর হলো প্রশ্ন 4 চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কি ঘটবে? মানে চোখের লেন্সটা যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি ধরনের সমস্যায় পড়ব? উত্তর, চোখের লেন্স নষ্ট হয়ে গেলে বাইরের পরিবেশ থেকে পাওয়া বস্তুর সঠিক আকৃতি চোখের রেটিনার উপর ঠিকমতো প্রতিবিম্ব গঠিত হবে না। ফলে চোখ দিয়ে কোনো বস্তুকে ঠিকমতো দেখা সম্ভব হবে না। অর্থাৎ চোখের রেটিনা যদি চোখের লেন্স যদি নষ্ট হয়ে যায় তাহলে এই লেন্সটা কিন্তু লেন্স থেকে কিন্তু প্রতিবিম্বটা যায় কোথায়? চোখের রেটিনার উপরে। চোখের লেন্সই যদি নষ্ট থাকে তাহলে এই প্রতিবিম্বটা কিন্তু সঠিকভাবে রেটিনার উপর যাবে না। যখন রেটিনার উপর সঠিক চিত্রটা না যাবে তখন কিন্তু আমাদের মস্তিষ্ক সেই চিত্রটার ভালো একটা সঠিক আকৃতিটা বুঝতে পারবে না। যার জন্য কিন্তু আমরা বস্তুর সঠিক আকৃতি বা সঠিক কালারটা আমরা নির্ণয় করতে পারবো না। এই জন্য চোখের লেন্স নষ্ট হলে আমরা এই ধরনের ক্ষতির সম্মুখীন হব। আমরা দেখতে পারবো কিন্তু প্রকৃত জিনিসটা দেখতে পারবো না। তো প্রশ্ন 5 ত্বকের কাজ কি? ত্বকের কাজ হলো দেহের ভিতরের কোমল অংশকে বাইরের আঘাত, ঠান্ডা, গরম, রোদ ইত্যাদি থেকে রক্ষা করা। তো দেহে রোগ জীবাণু ঢুকতে বাধা দেওয়া, দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেয়া। তো এগুলো হলো ত্বকের কাজ। ত্বকের এখানে দেখবা যে আরো কাজ আছে, তোমরা চাইলে ওগুলো দিতে পারো। তো এরপর দেখো আমাদের অনুশীলনীতে কি আছে, নিজে করো। 1 তোমার জিহ্বা যে একটি স্বাদ ইন্দ্রিয় তা তুমি কিভাবে নির্ণয় করবে বর্ণনা করো। তো আমাদের জিহ্বা কিন্তু স্বাদেন্দ্রিয়, এটা আমরা জানি, কারণ কি জিহ্বার স্বাদ গ্রহণ করার ক্ষমতা আছে, এই জন্য জিহ্বাকে স্বাদেন্দ্রিয় বলা হয়। এবং এটা আমরা কিভাবে প্রমাণ করব যে জিহ্বা যে একটি স্বাদেন্দ্রিয়? তো আমরা যদি আমাদের কোনো একটা খাদ্যবস্তু আমরা মুখে নেই তখনই কিন্তু আমরা বলতে পারি খাদ্যটা টক, ঝাল, মিষ্টি
নাকি? কি ধরনের স্বাদ? এটা কিন্তু আমরা জিহ্বায় দিলেই বলতে পারি। কারণ কি? জিহ্বাতে বিভিন্ন ধরনের স্বাদ কোরক আছে, এই জন্য কিন্তু আমরা বলতে পারি। তো চলো এই কাজ এবং এর উত্তরটা দেখে আসি। সমাধান। জিহ্বা হলো মুখ গহ্বরে অবস্থিত একটি লম্বা পেশিবহুল অঙ্গ। এটা আমরা জানি যে মুখ গহ্বরের ভিতরে মাংসল যে অঙ্গাণুটা দেখা যায় সেটাই হচ্ছে জিহ্বা। তো এটি আমাদের স্বাদ ইন্দ্রিয়। জিহ্বা দিয়ে আমরা খাদ্যবস্তু টক, ঝাল, মিষ্টি, তিতা স্বাদ গ্রহণ করে থাকি। তো জিহ্বার চিত্র। তো এই নিচে দেখো জিহ্বার একটা চিত্র আছে। এই চিত্রের সামনের অংশে আছে কিন্তু মিষ্টি ও নোনতা, মধ্যবর্তী অংশ আছে কি টক এবং পিছনের অংশ আছে তিতা, যেটা হলো পশ্চাৎ ভাগ। আর এই অংশটুকু হলো জিহ্বার অগ্রভাগ। এই দেখো মধ্যবর্তী এই জায়গাটুকুতে কিন্তু ফাঁকা আছে, অর্থাৎ এখানে কোনো প্রকার স্বাদ কোরক নেই। নিচের চিত্র হতে দেখা যাচ্ছে জিহ্বার বিভিন্ন অংশ বিভিন্ন ধরনের স্বাদ নির্ধারণ করে। এই চিত্র হতে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে জিহ্বার বিভিন্ন অংশ বিভিন্ন ধরনের স্বাদ নির্ধারণ করে। জিহ্বার সামনে, পেছনে, পাশে স্বাদ কোরক থাকায় একটু চিনি ও লবণ জিহ্বার সামনে ছোঁয়ালে মিষ্টি ও নোনতা অনুভব হবে। চিনি আর লবণ যদি আমরা জিহ্বার সামনে ছোঁয়াইতে কি করব? মিষ্টি ও নোনতা অনুভব করব। এবার তেঁতুল ফলকে জিহ্বার পাশের অংশে ছোঁয়ালে টক স্বাদ অনুভব করব। দেখো পার্শ্ববর্তী অংশে কিন্তু টক স্বাদ আছে। তো তিতা কোনো কিছু খেলে তা জিহ্বার পেছনের কোরকে বোঝা যায়। এভাবে বিভিন্ন খাদ্যকে জিহ্বার বিভিন্ন স্থানে রেখে আমরা নির্ণয় করতে পারি যে এটি একটি স্বাদ ইন্দ্রিয়। তো এভাবে কিন্তু আমরা পরীক্ষাটা করতে পারি। 2, চোখের একটি চিত্রকে লেন্স ও রেটিনা চিহ্নিত করো এবং চিত্রের পাশে এর কাজ লিখো। তো আমরা এইভাবেও চোখের চিত্রটা এঁকেও কিন্তু লেন্স ও রেটিনা চিহ্নিতকরণ করতে পারি। তো 2 নম্বর কাজটা দেখো, সমাধান। নিচে চোখের একটি চিত্র এঁকে লেন্স ও রেটিনা চিহ্নিত করা হলো। তো এখানে সবই চিহ্নিত করা আছে, আমরা কি করব? আইরিশটা বাদ দিব, লেন্সটা নেব আর কি নেব? রেটিনা। তো এখন আমরা এই লেন্স আর এই রেটিনার কাজের বর্ণনা লিখব। তুমি চাইলে সেমভাবে চিত্র আঁকতে পারো বা আগেরটার মতো করে। লেন্সের কাজ। চোখের লেন্সটি চক্ষু গোলককে সামনে ও পেছনে দুটি অংশে বিভক্ত করে। আমরা জানি যে এই লেন্সটা চক্ষু গোলককে এই পিছনে একটা অংশ এবং সামনে একটা অংশ, এই দুই অংশে বিভক্ত করতেছে। এটি বাইরের পরিবেশ থেকে পাওয়া বস্তুর আকৃতি একটি ক্ষুদ্র ও উল্টো প্রতিবিম্ব রেটিনার উপর সৃষ্টি করে। এই লেন্সটা কি করে? এই যে বাহিরে যদি কোনো বস্তু থাকে, এই বস্তুর একটা প্রতিচ্ছবি কি করে? এই রেটিনার উপরে নেয়া ফেলে। কি করে? উল্টে ফেলে আর কি। প্রতিবিম্বটা কি করে? উল্টো এবং ক্ষুদ্র একটা প্রতিবিম্ব এই রেটিনার উপর যায় পড়ে। তো রেটিনার কাজ। রেটিনা অক্ষিগোলককে আলোকরশ্মি প্রবেশ, পুষ্টি সরবরাহ এবং আকার বজায় রাখতে সাহায্য করে। তাহলে রেটিনার কাজটা কি? অক্ষিগোলককে আলোকরশ্মি প্রবেশ, পুষ্টি সরবরাহ এবং আকার বজায় রাখতে সহায়তা করে। এটুকু দিলেই হবে। তো আমাদের কিন্তু মানে এখানে আর কি বহু নির্বাচনী অংশটুকু আলোচনা করার বাকি রয়েছে, এই অংশটুকু আমরা দেখি। তো বহু নির্বাচনী প্রশ্ন। 1, আমাদের দেহের চালক কোনটি? প্রত্যেকে আমরা জানি এই চালকটা হবে মস্তিষ্ক, অর্থাৎ বড় সঠিক অ্যান্সার। ঘাম তৈরি হয় কোথায়? তো উপচর্মে, অন্তঃচর্মে, লোমকূপে, ঘর্মগ্রন্থিতে। ঘর্ম শব্দের সাথে কিন্তু ঘামটা শব্দটা যাইতেছে, তাহলে তার মানে এটা হবে ছোট গ। ঘর্মগ্রন্থিতে কিন্তু ঘামের উৎপত্তি দেওয়া হয়। নিচের অংশটুকু পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। 12 বছর বয়সী একজন ছেলে রতন অনিয়মিতভাবে গোসল করে, এমনকি গোসলের পর নির্দিষ্ট তোয়ালে ব্যবহার করে না। সম্প্রতি তার মাথায় খুশকির মাত্রা খুব বেড়েছে। এছাড়া তার গায়ে খোসপচরা হওয়ায় সে ফেরিওয়ালার কাছ থেকে মলম কিনে লাগায়। তো রতনের মাথায় কিসের সমস্যা হয়েছে? দেখো এই মাথার কিন্তু ত্বকের সমস্যা হয়েছে, চুলেরও না, মস্তিষ্কেরও না, গ্রন্থিরও না, ত্বকের সমস্যা হয়েছে। এটা ক নাম্বার হবে সঠিক আনসার। তো 4, খোসপচরা যাতে না হয় সেজন্য রতনের নিয়মিত গোসল করতে হবে, এটা সঠিক আনসার। পরিষ্কার তোয়ালে ব্যবহার করতে হবে, এটা সঠিক। যে কোনো মলম ব্যবহার মানে মলম লাগাতে হবে, এটা সঠিক না। যে কোনো মলম লাগাতে হবে, এটা কিন্তু সঠিক না। তাহলে কি 1 আর 2 হলো সঠিক? 1, 2 কত আছে? ক নাম্বারে আছে, এই জন্য ক নাম্বার হবে সঠিক আনসার। তো এই ছিল নৈর্ব্যক্তিকে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও